ভাইয়া মুখস্থ করতে তো আমার অনেক সময় লাগে, মুখস্থ করা তো আমার দ্বারা সম্ভব হয় না। ভাইয়া কিভাবে আমি একটা জিনিসকে খুবই তাড়াতাড়ি খুবই কম সময় মুখস্থ করতে পারি এবং সেটাকে লং টার্মে মনে রাখতে পারি। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে সায়েন্টিফিক ওয়েতে কিভাবে আমরা একটা জিনিসকে খুবই কম সময়ে মুখস্থ করতে পারি। ভিডিওটা শুরু করার আগে বা মেইন টপিকে যাওয়ার আগে আমরা এই বিষয়টা অবশ্যই জানিয়ে রাখবো। স্মার্ট এই ট্রিকগুলো জানানোর দায়িত্ব কিন্তু আমার, কিন্তু এই ট্রিকগুলো অ্যাপ্লাই করার দায়িত্ব বা অল্প একটু হার্ডওয়ার্ক করার দায়িত্ব কিন্তু তোমার। তুমি যদি অল্প একটু হার্ডওয়ার্ক করতে রাজি না থাকো বা হার্ডওয়ার্ক করতে রাজি না থাকো তাহলে চাচা এই ভিডিওতে তুমি ওয়েলকাম না। এবং অন দি আদার হ্যান্ড যদি তুমি হার্ডওয়ার্ক করতে রাজি থাকো তাহলে অবশ্যই ভিডিওটা তোমার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম ইন দিস ভিডিও। চলিয়ে শুরু করতে হ্যাঁ। প্রথমে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেমোনিক টেকনিক উইথ রিলেটিং। এখন তোমরা যারা নেমোনিক টেকনিক সম্পর্কে জানো না তাদের উদ্দেশ্যে আমরা খুবই সংক্ষেপের নেমোনিক জিনিসটা কি এই জিনিসটা বলতে চাইবো। দেখো, নেমোনিক হচ্ছে এমন একটা পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে আমরা একটা জিনিসকে খুবই কম সময়ে গল্প আকারে বা ছন্দ আকারে বা একটা সিম্পল সেন্টেন্স আকারে আমরা স্টোরি আকারে খুবই সংক্ষেপে এই জিনিসটাকে খুবই সহজে মনে রাখতে পারি। তো নেমোনিক কিন্তু ফাস্টেস্ট ওয়ে টু মেমোরাইজ এনিথিং। সো এখানে দেখো আমরা শুধু নেমোনিক টেকনিকটা ইউজ করতে হবে এই জিনিসটা বলি নাই। আমরা নেমোনিক টেকনিকটা ইউজ করার পাশাপাশি এই জিনিসটা বলতেছি যে তোমাকে এই জিনিসটা করতে হবে রিলেট করার মাধ্যমে। মানে ধরো তোমাকে আমি বললাম যে সাইন ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, রাইট? এই কথাটা আমি তোমাকে বললাম, ভালো কথা। এরকম এইভাবে আমি কিন্তু তোমাকে 3টা বা 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বলছি। আমি তো তোমাকে শুধুমাত্র সাইনের মান বলি নাই। তুমি যখন এইচএসসিতে পড়বা বা এসএসসিতে যখন পড়েছো যাই হোক না কেন, যেই ক্লাসেই পড়ো না কেন, নেমোনিক তো তোমাকে সব সাবজেক্ট মিলিয়ে মাত্র একটা না, হাজার হাজার নেমোনিক তোমাকে মুখস্থ করতে হবে। সো এতগুলো নেমোনিক হলে কিন্তু তুমি কোন জিনিসের জন্য কোন নেমোনিকটা মুখস্থ করেছিলে সেটাই কিন্তু ভুলে যাবা। সো এই জন্য আমরা বলতেছি রিলেট করতে হবে। যেমন উদাহরণ দিই, সাইনের মান তোমাকে আমি একা বলবো না, সাইনের সাথে আমি তোমাকে বলবো কবরে ভূত আছে, মানে কজের মানও বলবো। আমি নেমোনিক টেকনিকটাও বলে দিলাম, বাট সাইন একা না বলে আমরা কজ বলবো, টেনও বলবো। এইভাবে শুধু কিন্তু সাইন কজ টেন না, কোসেক আছে, সেক আছে, কটও আছে। সো অনেকগুলা ত্রিকোণমিতিক অনুপাতের মান বলবো। সো যাদের কাছে এখন মানে সাইন কস এগুলো যারা এখনও দেখো নেই, একটু শুনতে থাকো, বুঝবা দেখো। এখন আমি বললাম তোমাকে কি যে সাইন ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তুমি এই জিনিসটাকে নেমোনিক টেকনিক হিসাবে মনে রাখতেছো, মানে লম্ব বাই অতিভুজ যে উত্তরটা, যে এই উত্তরটাকে তুমি মনে রাখতে হচ্ছে এইভাবে যে লবণ অতি, হ্যাঁ, লবণ অতি থেকে তুমি লবণের ল থেকে লম্ব আর অতি থেকে অতিভুজ, তুমি এইভাবে এই জিনিসটাকে মনে রাখার চেষ্টা করতেছো নেমোনিক ইউজ করে। সমস্যা হচ্ছে তুমি যখন রিলেট করো নাই, মানে শুধুমাত্র লবণ অতি বলে যে তুমি লম্ব বাই অতিভুজ মনে রাখতেছো, যখন তুমি রিলেট করো নাই তখন দেখবা তুমি গোলমাল পাখি ফেলছো যে কোনটা সাইনের মান ছিল আর কোনটা কটের মান ছিল, কজের মান ছিল, টেনের মান ছিল, গোলমাল পাকিয়ে ফেলবা। তোমাকে বলছে রবীন্দ্রনাথের জন্মসাল কত, তুমি রবীন্দ্রনাথের পড়ছো, শুধু তো রবীন্দ্রনাথের পড়ো নাই, তুমি নজরুলের পড়ছো, জসীমউদ্দিনের পড়ছো, অনেকের পড়ছো। তো তুমি দেখা যাবে যে মনে আছে ঠিক আছে, বাট তুমি রবীন্দ্রনাথের জন্মসালের জায়গায় তুমি দিয়ে আসছো হচ্ছে নজরুলের জন্মসাল। কারণ মাঝে মাঝে আমরা এরকম গোলমাল পাকিয়ে ফেলি। সো যখন তুমি রিলেট করবা নেমোনিকের মধ্যে, তখন দেখা যাবে যে তুমি একটা জিনিসকে প্রপারলি, যেই জিনিসটার কারণে তুমি নেমোনিকটা শিখেছিলে সেইটার মধ্যে প্রপারলি বসিয়ে আসতে পারবা। যেমন হচ্ছে ধরো তুমি সাইনের মান মনে রাখার জন্য শুধুমাত্র লবণতি বলো নাই, এখন তুমি বলতেছো যে সাগরে লবণতি। এখন কিন্তু দেখো সাগরের সা থেকে আমরা সাইন মনে রাখতেছি, দেন আমরা মনে রাখতেছি যে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। তো এখন কিন্তু দেখো ক্লিয়ারলি কিন্তু তুমি লবণ অতি জিনিসটা কোন কারণে শিখছিলা সেই জিনিসটা কিন্তু তোমার মনে আছে। সাগরের লবণতি, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাগরের সা থেকে সাইন। এইভাবে কিন্তু তুমি কজের জন্য কিন্তু তুমি মনে রাখতে পারবা সিম্পলি কবরে ভূত আছে, কবরের ক থেকে কজ, দেন হচ্ছে তোমার ভূ থেকে ভূমি, আর আছের আ থেকে হচ্ছে তোমার অতিভুজ বা কবরে ভূত অতি, হ্যাঁ। সো এইভাবে অতির অ থেকে হচ্ছে তোমার অতিভুজ। সো এইভাবে কিন্তু তুমি সাইনের মান, কজের মান, টেনের মান বা যে কোনো জিনিসের মান, তুমি যে কোনো জিনিসের একটা জিনিস কিন্তু তুমি নেমোনিক টেকনিক শুধুমাত্র ইউজ করলে হবে না, কারণ শুধুমাত্র নেমোনিকের মাধ্যমে কিন্তু তোমরা গোলমাল পাকিয়ে ফেলবা। তোমরা না, এটা সবাই করে, স্বাভাবিক। রিলেট করার মাধ্যমে তুমি গোলমালটা পাকাবে না। এখন অনেক সময় দেখা যায় টিচার তোমাকে একটা টেকনিকের জন্য নেমোনিক মানে সাইন আর কজের ক্ষেত্রে কিন্তু তোমাকে রিলেট করে দিছে, রিলেট করার মাধ্যমে তুমি
নেমোনিকটা মনে রাখতে পারতেছো। কিন্তু দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে টিচার কিন্তু রিলেট করে নেমোনিকটা বলবেই না, রিলেট ছাড়াই বলবে। অনেক ক্ষেত্রে এরকম দেখবা, যেমন ধরো ক্লোরোপ্লাস্টের কাজের ক্ষেত্রে বা তোমার মাইটোকন্ড্রিয়ার কাজের ক্ষেত্রে তোমাকে রিলেট করে নাও দিতে পারে। সো রিলেট করে যদি না দেয়, এক্ষেত্রে তুমি কি করবা, তুমি নিজে একটু কষ্ট করে রিলেট করার চেষ্টা করবা। এতে কি হবে, তুমি আর গোলমাল পাকাবা না, একটু কষ্ট তুমি করতে পারবা। তুমি এখন কিন্তু বাচ্চা না, তুমি এখন 5-এ পড়ো না, রাইট? সো এই হচ্ছে কথা। আমাদের ট্রিক নাম্বার 1 শেষ হওয়ার পরে আমরা চলে আসলাম ট্রিক নাম্বার 2-তে, যেই জিনিসটার মাধ্যমে তোমরা কিন্তু লং টার্মে একটা জিনিসকে মনে রাখতে পারবা। এখন দেখো, লং টার্মে একটা জিনিসকে মনে রাখার জন্য তোমাকে একটা কথা বুঝতে হবে। তোমরা কি শুনছো না যে মানুষ মরণশীল? আজকে তোমরা একটা নতুন জিনিস শিখবা, সেটা হচ্ছে মানুষ ভুলনশীল। হ্যাঁ চাচা, আসলেই মানুষ কিন্তু ভুলে যায়। সো মানুষ ভুলনশীল বা মানুষ একটা জিনিস ভুলে যায়, এই কারণে কি করতে হবে, আমাদেরকে একটা জিনিসকে কিন্তু স্পেস রেপিটেশনের মাধ্যমে মনে রাখতে হবে। তোমাদেরকে আমি একটা সিম্পল উদাহরণ দিই। যেমন ধরো, তোমার যে নামটা, এই নামটা কিন্তু তোমার জন্মের 7 দিনের মধ্যে তোমাকে তোমার মা বাপ বলে দিছে, রাইট? তোমার জন্মের 7 দিন পরে এই কথাটা বলছে। আজকে তোমার বয়স 15 বছরের বেশি, 18 বছরের মতো, 20 বছরের মতো। এত বড় হওয়ার পরেও কিন্তু তুমি তোমার নামটা ভুলে যাও নাই। কেন ভুলে যাও নাই? এর কারণটা কিন্তু খুবই সিম্পল। কারণটা হচ্ছে, তোমার এই নামটা কিন্তু তোমাকে কয়েকদিন পর পর স্পেস রেপিটেশনের মাধ্যমে মনে রাখতে হয়েছে। মানে স্পেস রেপিটেশন মূলত হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সময় পর পর এই জিনিসটাকে রিভাইজ করব, রেপিটেশন দিব, মানে রিভাইজ করবো আর কি। সো স্পেস রেপিটেশন তোমাদেরকে ইউজ করতে হবে পড়ালেখার ক্ষেত্রে। এখন এই জিনিসটা তোমরা পড়ালেখার ক্ষেত্রে কীভাবে ইউজ করবা, এটা কিন্তু আসলে খুবই কঠিন কিছু না, খুবই সিম্পল। একটা জিনিসকে তোমরা যখন শিখেছো, এই জিনিসটা শেখার পরে সপ্তাহে একদিন তোমরা সারা সপ্তাহের পর রিভাইজ করবা, তখন দেখা যাবে যে তুমি একটা জিনিসকে মনে রাখার প্রবাবিলিটিটা বেড়ে গেছে। সারা সপ্তাহে একটা জিনিসকে রিভাইজ করার পরে এইভাবে তোমরা কন্টিনিউ করবে, এবং সারা মাস পরে, সারা মাসে তোমরা যা পড়ছো সেই জিনিসটাকে মাসের মধ্যে একদিন রিভাইজ করবা, সপ্তাহে একদিন। এইভাবে করে সারা মাসের মধ্যে তোমার 4 বার সাপ্তাহিক রেপিটেশন হবে, এবং সারা মাসের মধ্যে একবার তুমি হচ্ছে মাসিক রেপিটেশন দেবা। টোটাল তোমার মাসের মধ্যে 5 দিন তুমি কিন্তু শুধুমাত্র রেপিটেশনের মধ্যেই স্পেন্ড করতেছো। অনেকের মধ্যে শুরুর দিকে মনে হতে পারে যে এটা হচ্ছে তোমার টাইম ওয়েস্ট, বাট মনে রাখবে এটা কিন্তু টাইম ওয়েস্ট না, এটা হচ্ছে বেস্ট ইউটিলাইজেশন অফ টাইম। ঠিক আছে, তোমার পরীক্ষা যদি খুবই কাছে না হয়ে থাকে, স্পেস রেপিটেশন মেথডটা তোমাকে কিন্তু অবশ্যই ইউটিলাইজ করা, ইমপ্লিমেন্ট করা উচিত। ওকে, স্টেপ নাম্বার বা পয়েন্ট নাম্বার, ট্রিক নাম্বার 2 শেষ। এখন আমরা কথা বলবো পয়েন্ট নাম্বার 3 নিয়ে, যেটার মধ্যে আমরা বলতেছি যে টিচার থেকে শুনে পড়া। মানে অনেক টিচার দেখবা অনেক একটা জিনিসকে তোমাকে জুড়ে জুড়ে একটা জিনিসকে বারবার বলতেই থাকে যে সাইন ইকুয়াল টু লম্ব বিভূতি সাগরে লবণ আছে, এইভাবে করে করে দেখবা একটা জিনিসকে বারবার তোমাকে বলতে থাকে। এবং যদি সম্ভব হয় তুমি নিজে নিজে জপে পড়া। টিচার অনেকেই জপিয়ে পড়ায়, টিচার যদি না পড়ায় তাহলে তুমি নিজে বাসার মধ্যে একটা জিনিসকে যখন তুমি মুখস্থ করতেছো, তখন কিন্তু তোমার জপে বা জুড়ে জুড়ে বলে পড়া উচিত। এর মাধ্যমে কি হয়, আমাদের একাধিক ইন্দ্রিয় কাজ করে। টিচার যখন আমাদেরকে বলে, তখন কিন্তু আমাদের কান ইন্দ্রিয়টা শুধুমাত্র কাজ করে। যখন তুমি জোরে জোরে বলে কথা বলছো, তখন কিন্তু তোমার মুখ ও ইউজ হচ্ছে, একই সাথে কিন্তু তোমার কানও ইউজ হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম তুমি যদি দেখে দেখে পড়ো, তুমি যদি কি করো, দেখে পড়ো, তাহলে কিন্তু তোমার মুখ, কান এবং চোখ, এই 3টা ইন্দ্রিয়ই কিন্তু তোমার ইউজ করা হচ্ছে। এবং এইটা কিন্তু সায়েন্টিফিকলি প্রুভড যে আমরা যখন একটা জিনিসকে জোরে জোরে পড়ি বা একাধিক ইন্দ্রিয়কে যখন আমরা ইউজ করি, তখন কিন্তু আমাদের একটা জিনিসকে মনে রাখার প্রবাবিলিটি বেড়ে যায়। আচ্ছা, আমাদের পয়েন্ট নাম্বার 3 শেষ, যেখানে আমরা বলেছি যে টিচার থেকে শুনে পড়তে হবে, বা মূলত তোমাকে জোরে জোরে পড়তে হবে, জপে পড়তে হবে। এখন আসো ট্রিক নাম্বার 4, যেখানে আমরা বলতেছি যে ভিজুয়ালাইজ করতে হবে বা দেখে দেখে পড়তে হবে। দেখে দেখে পড়া নিয়ে আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি, যেটা হচ্ছে ইন্দ্রিয়ের খেলা হচ্ছে দেখে দেখের মধ্যে। দেন হচ্ছে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। যখন তুমি ভিজুয়ালাইজ করতে পারবা না, তখন কিন্তু তুমি সিম্পলি দেখে দেখে পড়তে পারো। ভিজুয়ালাইজ তুমি কিভাবে করবা? স্টোরি ফরম্যাটে মূলত তুমি একটা জিনিসকে মনে রাখবা। ধরো তুমি জীববিজ্ঞান পড়তেছো, সবাই আমি জানি সায়েন্সের ছাত্র না এখানে, সবাই হয়তো জীববিজ্ঞানকে ভালো লাগে না, জীববিজ্ঞান এখন অনেক কিছু পড়েই নেই। যখন তুমি পড়বা অন্য বা যে কোনো সাবজেক্ট পড়বা, তখন তুমি এটার সাথে সিম্পলি রিলেট করে নিয়ে কিন্তু হয়ে যাবে। ধরো জীববিজ্ঞান তুমি পড়তেছো, এখানের মধ্যে তুমি কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়তেছো। কোষ বিভাজনের মধ্যে কিন্তু তোমাকে প্রথমে বলবে
প্রথমে এই ধাপটা আছে, প্রোফেস ধাপটা প্রথমে হয়, দেন তোমাকে বলবে প্রো মেটাফেস হয়, প্রোফেসের মধ্যে এই জিনিস হয়, প্রো মেটাফেসের মধ্যে এই জিনিস হয়। তুমি এই জিনিসটা চেষ্টা করবা ভিজুয়ালাইজ করার। এবং আরও একটা জিনিস তোমাকে আমি একটু বলে দিতে পারি, সেটা হচ্ছে ভিজুয়ালাইজের মধ্যে, সেটা হচ্ছে তুমি কী করবা, ইউটিউব থেকে সিমুলেশন দেখে নিবা। জাস্ট তুমি ইউটিউবে তুমি যদি কোষ বিভাজন বা সেল ডিভিশন লিখে সার্চ করো, তাহলে কিন্তু তোমাকে ইউটিউবের মধ্যেই সিমুলেশন বা অ্যানিমেশনটা দেখাবে। এই জিনিসটা দেখলে কি হবে, প্রসেসটা তুমি কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবে এবং মনে রাখার প্রবাবিলিটিটাও বেড়ে যাবে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার একটা অ্যাক্সিডেন্ট, ধরো তুমি রোড অ্যাক্সিডেন্ট প্যারাগ্রাফটা পড়তেছো, হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্ট প্যারাগ্রাফটা পড়ে তুমি যতটুকু না বুঝবা, তুমি যদি রোড অ্যাক্সিডেন্ট জীবনে সরাসরি দেখে থাকো বা মোবাইলের মধ্যে দেখে থাকো, টিভির মধ্যে দেখে থাকো, তাহলে কিন্তু তুমি রোড অ্যাক্সিডেন্ট প্যারাগ্রাফটা নিজে বানিয়ে দেওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। তুমি যদি রোড অ্যাক্সিডেন্ট প্যারাগ্রাফটা বা সড়ক দুর্ঘটনা ভাব সম্প্রসারণটা তুমি যদি মুখস্থ নাও করো, বুঝো, মুখস্থ যদি নাও করো, তাও কিন্তু তুমি ভিজুয়ালাইজ করার কারণে বা দেখার কারণে, এটা কিন্তু তুমি ভিজুয়ালাইজ করার কারণে বা সরাসরি দেখার কারণে মনে রাখার প্রবাবিলিটিটা 10x বেড়ে যাবে, 10 টাইমস বেড়ে যাবে। সো এই জন্য কিন্তু তোমাকে অবশ্যই এই পয়েন্ট নাম্বার 4 বা ট্রিক নাম্বার 4টা তুমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে পারো। দেন হচ্ছে চাচা আমাদের 5 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে তোমার বেসিক থেকে পড়া। কি থেকে পড়া? বেসিক থেকে পড়া এবং বুঝে বুঝে পড়া। আমি এখানে একটা কথা বলবো, অনলাইনের মধ্যে তোমরা দেখবা অনেক সময় অনেকে বলে যে বুঝে বুঝে পড়া যাবে না, বা বুঝে বুঝে পড়াকে তারা অনেক বেশি গুরুত্ব দেয় না। সো যখন একজন তোমাকে বুঝে বুঝে না পড়ার কথা বলবে বা বুঝার প্রতি তোমার অনীহা সৃষ্টি করবে, তখন কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে এর মধ্যে ঘাপলা আছে। আমি তোমাকে সিম্পল একটা উদাহরণ দিই, এতে তুমি নিজেই বুঝে যাবে। ধরো তোমাকে বলা হলো যে তোমাকে মাই ফ্রেন্ডস নামক প্যারাগ্রাফটা মুখস্থ করতে হবে। এখন তোমাকে এই প্যারাগ্রাফটা দেওয়ার পরে তুমি মুখস্থ করা শুরু করতেছো। ধরো তোমার প্যারাগ্রাফটার প্রথম 2টা লাইন হচ্ছে আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস, মাই মাদার ইজ সো ক্লোজ টু মাই ফ্রেন্ডস। গুড, মাশাল্লাহ, ভালো কথা, তুমি প্যারাগ্রাফটা মুখস্থ করতেছো, ভেরি গুড। ধরো তুমি মুখস্থ করেও ফেলছো, মাশাল্লাহ। এখন তুমি পরীক্ষার হলে গিয়ে দেখলা যে তোমার মাই ফ্রেন্ডস প্যারাগ্রাফটা এত কষ্ট করে মুখস্থ করার পরেও আসে নাই, লঠেলা। এত কষ্ট করে মুখস্থ করলা, পরীক্ষা আসলো না। আচ্ছা, আসে নাই, পরীক্ষা আসছে কি? পরীক্ষা আসছে হচ্ছে মাই ফাদার, এই প্যারাগ্রাফটা। এই প্যারাগ্রাফ আসার কারণে তুমি তো খালি রেখে যেতে পারবে না, কারণ আমি শুনলাম তুমি আবার হচ্ছে A+ পেতে চাচ্ছ। A+ পেতে হলে তো তুমি আবার পেপারটাকে খালি রেখে আসতে পারবে না, বা কোনো জিনিসকে কিন্তু তুমি হচ্ছে আনসার না করে আসতে পারবে না A+ পেতে হলে। সো এখন তুমি কি করতেছো, যে খালি না রেখে তুমি কি করতেছো, যে মাই ফ্রেন্ডসের মধ্যে যেই জিনিসটা শিখছিলা, জাস্ট মাই ফাদারের মধ্যে মাই ফ্রেন্ডসের জায়গায় মাই ফাদার বসিয়ে দিচ্ছ। মাই ফ্রেন্ডসে তুমি শিখছিলে হচ্ছে আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস, মাই মাদার ইজ সো ক্লোজ টু মাই ফ্রেন্ডস। মাই ফাদারের মধ্যে তুমি এইভাবে দিচ্ছ যে আই হ্যাভ সো মেনি ফাদার্স, মাই মাদার ইজ সো ক্লোজ টু মাই ফাদার্স, এই কথাটা তুমি বলতেছো বা লিখতেছো। এই জিনিসটা করলে কিন্তু তুমি দেখো কি পরিমাণে তুমি অর্থটা বদলে ফেলছো। ছিল আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস, তুমি দিছো আই হ্যাভ সো মেনি ফাদার্স। এই টিকটক করলে কিন্তু হবে না, রাইট? দেখো কি পরিমাণে তুমি অর্থটাকে বিকৃত করছো। সো এই জিনিসটা কেন হয়েছে? মূলত কিন্তু এই জিনিসটা হয়েছে বুঝে বুঝে না পড়ার কারণে। তো তোমাকে কিন্তু আমি একটা উদাহরণ বা যুক্তির মাধ্যমে বুঝিয়ে দিলাম বুঝে বুঝে পড়াটা কতটুকু জরুরি। বুঝে বুঝে পড়ার পরে কিন্তু তুমি চাইলে মুখস্থ করতেও পারো, নাও করতে পারো। মুখস্থ করলে তুমি কিন্তু বুঝে বুঝে পড়াটা তোমার অনেক বেশি হেল্প করবে। দেন হচ্ছে আর একটা কথা বেসিক থেকে, এটা হচ্ছে তোমার যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, তো তুমি ফিজিক্স পড়তেছো, বায়োলজি পড়তেছো, কেমিস্ট্রি পড়তেছো, বেসিক স্ট্রং না থাকলে কিন্তু এই জিনিসটা তুমি যতই মুখস্থ করো না কেন ভুলে যাওয়ার প্রবাবিলিটিটা কিন্তু বেশি থাকবে দেন যেই বান্দা বেসিক থেকে পড়া নেই, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বার স্টেপের মধ্যে আমরা বা পয়েন্টের মধ্যে আরেকটা কথা বলতে পারি। তুমি বুঝে বুঝে পড়ার ক্ষেত্রে তুমি টিচিং, তোমার মাথার মধ্যে রাখতে পারে যে তুমি কাউকে ভবিষ্যতে এই জিনিসটা পড়াবা। আমাদের অনেকের ক্ষেত্রে এই জিনিসটা সম্ভব হয় না, এই ক্ষেত্রে আমরা নিজেই নিজেকে পড়াতে পারি। সো নিজেই যখন নিজেকে পড়াবো তখন কিন্তু আমরা এই টিচিং মেথডটা অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু নিজেই মুখস্থ করার প্রবাবিলিটিটা বেড়ে যাবে। কারণ চিন্তা করে দেখো, তুমি যখন একটা জিনিসকে পড়াবা একজনকে, তোমার বন্ধুকে হতে পারে, অন্য কোনো স্টুডেন্টকে হতে পারে, অথবা তোমার নিজেকে হতে পারে, তুমি যখন কাউকে একটা জিনিস বোঝাতে চাচ্ছ তখন কিন্তু এই জিনিসটা তোমাকে নিজেকে আগে বুঝতে হবে, রাইট? তখন তোমাকে এই জিনিসটা আগে বুঝতে হবে। তো তুমি বুঝলে কিন্তু তোমারই লাভ হচ্ছে। এখন হচ্ছে দ্য বেস্ট পয়েন্ট অফ অল দিজ
5 পয়েন্টস বা 6 পয়েন্টস। বেস্ট পয়েন্টটা হচ্ছে চাচা তোমাকে কী করতে হবে, বেশি বেশি এক্সাম দিতে হবে, বেশি বেশি কী করতে হবে, এক্সাম দিতে হবে। কেন বেশি বেশি এক্সাম দিতে হবে আমি সংক্ষেপে বলবো, বেশিরভাগ মানুষই তোমরা এক্সামের গুরুত্ব জানো। কেন এক্সাম দিতে হবে আমি একটু শর্টভাবে বলি। দেখো, যখন তুমি একটা জিনিসকে মুখস্থ করলা বা শিখলা, যাই করলা না কেন, একটা ম্যাথ করলা, যাই করো, যখন তুমি এক্সামটা দিবা তখন কিন্তু তুমি দুইটা প্রবলেম মেইনলি সলভ করতে পারবা, বা তোমার কোন কোন জায়গায় প্রবলেম আছে এই জিনিসটার মেইন দুইটা প্রবলেম কিন্তু তুমি দেখতে পারবা। কোন দুইটা প্রবলেম? নাম্বার 1, টাইম ম্যানেজমেন্ট। তোমরা দেখবে অনেক সময় তোমরা কিন্তু হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে টাইম ম্যানেজমেন্ট করতে পারো না। মানে 6টা সৃজনশীল লেখো, 60টাকে কোনো মতো টাচ করে আসো, বাট 60টা সৃজনশীল পুরোপুরি কিন্তু তোমরা অনেকে আনসার করতে পারো না। সো টাইম ম্যানেজমেন্টটা তোমরা শিখবা কিন্তু মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে, বা বাসায় নিজে নিজে, বা কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে এক্সাম দেওয়ার মাধ্যমে। ঠিক আছে? 2 নম্বর যে পয়েন্টটা তোমরা ফাইন্ড আউট করতে পারবা সেটা হচ্ছে তোমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে। তুমি একটা জিনিসকে মুখস্থ করছো, একটা ম্যাথ বুঝেছো, লিখেছো, তুমি তো পরে দেখতে পারবা, অ্যানালাইজ করতে পারবা এক্সামটা দেওয়ার মাধ্যমে যে তুমি কোন কোন জায়গায় ভুল করলা। এটা কিন্তু কখনোই করা যাবে না তুমি 100-র মধ্যে 80 পাইছো তুমি হ্যাপি না। তোমাকে দেখতে হবে তুমি এই 20টা কেন পাও নাই। 100-র মধ্যে 80 পেলে হ্যাপি হওয়া যাবে না। হ্যাঁ, মানে হ্যাপি হতে পারো, বাট তোমাকে যেটা করতে হবে যে অ্যানালাইজ করতে হবে যে যেই 20টা তুমি পাও নাই সেটা কেন পাও নাই। তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুল করছো? কোন জায়গায় ভুল করছো? ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক ওয়ার ইউ আর রং। ঠিক আছে? সো আজকে আমরা 6টা ট্রিক জানলাম, যেই 6টা ট্রিকের মাধ্যমে, যেই 6টা ট্রিক ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা একটা জিনিসকে খুবই কম সময় মুখস্থ করতে পারি, খুবই তাড়াতাড়ি মুখস্থ করতে পারি। আশা করি তোমাদের এই 6টা ট্রিক কাজে আসবে। হার্ডওয়ার্ক করার দায়িত্ব কিন্তু তোমার, এই কথাটা আমি আবারও বলে রাখলাম। একটু চেষ্টা করলে তুমি দেখবা একটা জিনিসকে খুবই তুমি কিন্তু লং টার্মে মনে রাখতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক, দ্য স্মার্ট স্টুডেন্টস।